গুড ইভিনিং। আচ্ছা, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে সত্যাপেক্ষকের প্রশ্ন উত্তর আমরা গত ক্লাসে শেষ করেছিলাম। আজকে আমরা প্র্যাকটিস করব পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসবে। দেখো, পরীক্ষায় তোমাদের একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। যেহেতু এই অধ্যায় থেকে কত 6 নম্বর রয়েছে, এবার এই 6 নম্বর 3টা 2 নম্বরের প্রশ্ন দিতে পারে, কিংবা 2টো 3 নম্বরের প্রশ্ন দিতে পারে। এবার প্রশ্নের মধ্যে যদি 3 নম্বরের প্রশ্ন দেওয়া আসে, তাহলে একটা প্রশ্নের উত্তর লিখতে বলবে এবং একটা লজিক করতে বলবে। লজিক করতে বলবে বলতে হচ্ছে আজকে যে ক্লাসটা হবে এই ক্লাসটিতে কিন্তু সেই লজিকগুলো দেওয়া আছে, কোন কোন ধরনের লজিক এই অধ্যায় থেকে আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা প্রথম যে পার্টটা রয়েছে, কি রয়েছে প্রথম পার্টটা? নিচের বচনাকারগুলির সত্য সারণী গঠন করো। এবার এখান থেকে কে কোনটা পারোনি সেটা বলো, সেটা আমি করে দিচ্ছি। কি রয়েছে? নিচের বচনাকারগুলির সত্য সারণী গঠন করো। 11টা, হ্যাঁ 11টা বচনাকার দেওয়া রয়েছে। এই 11টা বচনাকারের মধ্যে কারো কোনো সমস্যা থাকলে বলো। কিভাবে করতে হবে আমি একটা একটা করে দিয়েছি এখানে, 1 নম্বরটা করে দেওয়া আছে। স্যার আমার পড়া ছিল বলে পিডিএফটা লেখা হয়নি। স্যার 2 নাম্বারটা একটু করেন তো। 2 নম্বরটা কি রয়েছে? হ্যাঁ, কালপি কাল ডট ডট বিকল্পি। কমপ্লিট আমি করেছি, তবে আমার একটু ভুল লাগছিল। কালপি ডট কালপি এটা রয়েছে। আচ্ছা, হুম, বচন গ্রাহক কয়টা রয়েছে? একটা, তাহলে বচন গ্রাহক রয়েছে একটা, অর্থাৎ পি। তাহলে একটা বচন গ্রাহকের সারি সংখ্যা কটা হবে? দুটা, একটা বচন গ্রাহকের সারি সংখ্যা হবে দুটি, তাই তো? একটা হচ্ছে টি আর একটা এক। এফ। আচ্ছা, এবার কাল পির সত্যমূল্য কিন্তু আমাদের বার করতে হবে। তাহলে কাল পির সত্যমূল্য যদি আমরা বার না করি, তাহলে কিন্তু কাল পি ডট কাল পি, দেখো এটা এভাবেও করতে পারো। হ্যাঁ, দুবার কাল পির সত্যমূল্য বার করে নিলে, তাহলে মূল স্তম্ভে মূল স্তম্ভে তোমরা কিন্তু এভাবে করতে পারো। তাহলে দেখো কাল পির সত্যমূল্য কি হবে? এফ টি। এফ টি। তাহলে এখানেও কাল পির সত্যমূল্য হবে এফ টি। হলো? এবার দেখো কাল পি ডট কাল পি, তার মানে কি? এই যে কাল পি এখানে, কাল পি এখানে, তাহলে এ দুটোর মধ্যে এখন এই যে ডটের যে সূত্রটা সেটা লাগাতে হবে। তাহলে এফ ডট এফ কি হবে? এফ হবে। এফ টি ডট টি কি হবে? টি। টি হবে। তাহলে এটার সত্য, এটার অর্থাৎ এই বচনাকারের সত্য সারণী হচ্ছে টি হবে। তো এবার দেখো কাল পি, এটা আমি দুবার লিখেছি। এটা যদি তোমরা দুবার না লিখো, তোমরা একবার লিখেও কিন্তু করতে পারো। একবার লিখে যদি করো, তাহলে কিন্তু এখানেই ডাবল ধরতে হবে। এফ রয়েছে, তাহলে এখানেই দুবার ধরতে হবে। কালপি যেহেতু দুটো রয়েছে, তাহলে এখানেই দুবার ধরতে হবে। আমি বোঝার সুবিধার্থে আমি আরেকবার কালপিটাকে আরেকটা স্তম্ভে লিখলাম। স্যার ওটাই করেছিলাম, আমি জাস্ট কালপি এর একটাই ঘর করেছিলাম, কারণ ভাবলাম দুটো আছে তো একটাতেই হয়ে যাবে, তো ফের ওইটার জন্য একবার দেখলাম যে ঠিক আছে কিনা, তো ঠিকই করেছি। হ্যাঁ, একটা করলেও হয়ে যাবে। যদি দুটো করো তাও কোনো অসুবিধা
নেই। অনেক সময় একটাতে অনেক সময় একটাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তো এর জন্য দুটো বের করে নেওয়াটাই ভালো। স্যার 9 নাম্বারটা। 9 নম্বর কি রয়েছে? কোশ্চেন ছিল এই মানে এই কোশ্চেনটা হ্যাঁ, এখানে যে পিটা ধরলে না তো কাল পি ছিল, তো পিটা কেন ধরলে একটু জিজ্ঞাসা করার ছিল। কাল পি না ধরলে তো কাল পি বের করা যাবে না, তার উল্টো। ও ঠিক আছে, এবার বুঝতে পেরেছি। আচ্ছা, কত 9 নম্বর হ্যাঁ, কি রয়েছে? কার্ল পি ইকুইভ্যালেন্স কার্ল কিউ ডট ডট কার্ল পি ভেল ভ্যাল কালার। কার্ল আর। আচ্ছা, এটা উপরে লিখতে হবে, নিচে জায়গা হবে না। স্যার আমার 8টা শাড়ি হয়েছে। তাহলে 9 নম্বর কি রয়েছে? কার্ল পি ইকুইভ্যালেন্ট কার্ল কাল কিউ কিউ ডট কার্ল পি ভ্যাল কার্ল আর। আর আচ্ছা, তাহলে প্রথমে দেখতে হবে বচন গ্রাহক কয়টা রয়েছে। 3টা। বচন গ্রাহক রয়েছে 3টা, তাই তো? এই যে পি একটা, কিউ একটা, আর হচ্ছে আর একটা। তাহলে বচন গ্রাহক গুলো আমরা আগে লিখে নেই। পি কিউ আর। আচ্ছা, বচন গ্রাহক যদি 8টা হয়, সারি সংখ্যা কটা হবে? 8টা বচন গ্রাহক। ও না না, বচন গ্রাহক 3টা হলে সারি সংখ্যা কটা হবে? 8টা। 8টা। না, সত্য সারণী গঠনের নিয়মটা হচ্ছে 2n। এম, n মানে হচ্ছে বচন গ্রাহক, বচন গ্রাহক। n মানে হচ্ছে বচন গ্রাহক। এবার দেখো, 2 দিয়ে বচন গ্রাহক কটা রয়েছে? 3টা রয়েছে, তাই 3টা। তো? তার মানে 2, হ্যাঁ, এই যে এটা হবে। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। 8 হলো। আচ্ছা, এবার দেখো, আগে এটা সাজিয়ে নেই। সত্য সারণীর এই যে বচন গ্রাহকের বচন গ্রাহকের অর্থাৎ নির্দেশক স্তম্ভের সত্য মূল্যগুলো কেমন করে বসাতে হয়। সর্বশেষ যে বচন গ্রাহকটা থাকবে, কি বললাম? সর্বশেষ যে বচন গ্রাহক থাকবে। সর্বশেষ, দেখো সর্বশেষ বচন গ্রাহক কোনটা? আর, তাই তো? তাহলে সর্বশেষ বচন গ্রাহক থেকে শুরু হবে, একটা করে টি একটা করে এফ লিখে যেতে হবে। বোঝা গেল? সর্বশেষ বচন গ্রাহক থেকে শুরু হবে, সর্বশেষ বচন গ্রাহকে টি এফ এরকম করে লিখে যেতে হবে। এবার এর আগের বচন গ্রাহকটিতে, তাহলে আর এর আগের বচন গ্রাহকটি হচ্ছে কিউ। তাহলে আমরা এখানে একটা টি একটা এফ করে লিখে গেছি, ঠিক তার আগের বচনটিতে দুটো করে লিখতে হবে, দুটো টি দুটো এফ, দুটো টি দুটো এফ। বোঝা গেল? এবার তার আগের বচন গ্রাহকটিতে আবার ডাবল হয়ে যাবে, এখানে দুটো করে টি লিখেছি, তাহলে এবার এখানে হয়ে যাবে 4টা টি, 4টা টি, 4টা এফ। তাহলে দেখো কি বললাম, সর্বশেষ বচন গ্রাহক যটাই থাকুক না কেন, সেখানে একটা টি একটা এফ একটা টি একটা এফ এরকম করে লিখে যেতে হবে। তার আগের বচন গ্রাহকে ডাবল হয়ে যাবে, তার আগের বচন গ্রাহকে আবার ডাবল হয়ে যাবে। তাহলে এখানে একটা টি, দেখো এখানে দুটো টি দিয়ে শুরু হলো, এখানে 4টা টি দিয়ে শুরু হলো। ব্যাস, আমাদের এই নির্দেশক স্তম্ভটা সাজানো হয়ে গেল। এবার দেখতে হবে, এবার কি দেখতে হবে? কাল কোথায় কোথায় রয়েছে। এবার দেখো, কাল কোথায় কোথায় রয়েছে।
এ দেখো পি এর কাল সামনে কাল পি রয়েছে, কাল কিউ তাহলে পি এর সামনে কাল রয়েছে মানে কাল পি আমাকে বের করে নিতে হবে। এবার দেখো এখানে কিউ এর সামনে কাল রয়েছে, কিউ এর সামনে কাল রয়েছে মানে কাল কিউ আমাকে বের করে নিতে হবে। তারপরে দেখো আর এর সামনেও কাল রয়েছে, তার মানে আমাকে কাল আর ও বের করে নিতে হবে। বলো এতদূর পর্যন্ত কে বোঝো নাই? বুঝে গেছি। স্যার প্রথমে কালের কাজ করব। হ্যাঁ, প্রথমে কালগুলোকে বের করে নিতে হবে, যতগুলো কাল থাকুক না কেন। বোঝা গেল? আচ্ছা দেখো এবার তাহলে কালগুলো বের করা হয়ে গেল। এবার এটা আমাদের শেষে, এটা আমাদের শেষে রয়েছে। হ্যাঁ, স্যার কাল দিয়ে যে ওই যে প্রথম ব্র্যাকেট শুরু হয়েছে না না না, ওটা তো বের করে নেই। এই যে এখানে যে কাল রয়েছে, ঠিক আছে, ওটা হবে না, এই ওটা তো কালটা মানে তো কাল দেওয়া রয়েছে তো। এখানে, এখানে যে কালরা রয়েছে এরা তো এটার কাল। তো আমাকে তো এটা প্রথমে বের করতে হবে, এটা বের করলেই তারপরে আমি এটার কাল বের করতে পারবো। তার মানে এবার দেখো এই যে মানে সিঙ্গেল যে কালগুলো রয়েছে, সিঙ্গেল বচন গ্রাহকের আগে যে কালগুলো রয়েছে সেগুলো বের করে নিলাম। এবার দেখো এবার এই যে পি ইকুইভ্যালেন্ট কাল কিউ, এটা আমাকে বের করতে হবে। পি ইকুইভ্যালেন্ট কাল কিউ, এই যে এটা আমাকে বের করতে হবে। এটার সত্যমূল্য যখনই আমি বের করব তখনই কিন্তু এটার নেগেশন আমি বের করতে পারবো। এবার আমি বের করতে পারবো এই যে পি ইকুইভ্যালেন্ট কাল কিউ। আচ্ছা এবার দেখো এবার কি বার করতে হবে? কাল পি ভেল কাল আর, এটা বের করতে হবে। এবার দেখো কাল পি ভেল কাল আরও কিন্তু বের হয়ে গেছে। তার মানে কি কাল পি ইকুইভ্যালেন্ট কাল কিউ এটাও আমরা বের করে নিলাম এই যে এখানে এই স্তম্ভে। আবার কাল পি ভেল কাল কিউ এটাও বের করে নিলাম এই স্তম্ভে। এবার এই দুটোকে আবার কি করতে হবে? ডট দিয়ে যুক্ত করতে হবে। তার মানে শেষে আমাদের কি করতে হবে? কাল পি ইকুইভ্যালেন্ট কাল কিউ ডট কাল পি ভেল কাল আর। দেখো কি বোঝা নাই বলো? বুঝে গেছি স্যার। এবার দেখো এই দেখো কাল, এবার দেখো তাহলে আমরা সত্যমূল্য বের করা শুরু করি। কাল পি, তাহলে পি এর যা সত্যমূল্য কাল পি এর সত্যমূল্য ঠিক তার উল্টো হবে। তাহলে পি এর এখানে 4টা টি রয়েছে, তার মানে কি কাল পি এর এখানে 4টা এফ থাকবে, তার এরপরে 4টা টি থাকবে। এবার দেখো কাল কিউ, কাল কিউ কি রয়েছে? দুটো টি, তার মানে এখানে কি হবে? দুটো এফ, তারপরে দুটো টি, আবার দুটো এফ, আবার দুটো টি। এবার আর এর এখানে কি হবে? তাহলে ঠিক তার উল্টোটা দিয়ে শুরু হবে, এফ টি এফ টি এফ টি এফ টি। দেখো সমস্যা থাকলে বলবে। এতদূর পর্যন্ত ক্লিয়ার হলো? হ্যাঁ। এবার দেখো পি ইকুইভ্যালেন্ট কাল কিউ রয়েছে, তাহলে ইকুইভ্যালেন্টের সূত্র এখন কাজে লাগাতে হবে। কার সঙ্গে কার? এই যে পি এর সঙ্গে কাল কিউ, কাল কিউ কোথায় রয়েছে? এই যে এটা। তাহলে এই যে পি এর সত্যমূল্যের সঙ্গে কাল কিউ এর সত্যমূল্য যে রয়েছে, এই দুটো সত্যমূল্যকে আমরা এখন ইকুইভ্যালেন্টের সূত্র ইউজ করব। তাহলে দেখো পি এর সত্যমূল্য কি রয়েছে? টি, কাল কিউ এর সত্যমূল্য কি রয়েছে? এফ। তাহলে টি আর এফ এ, টি আর এফ মাঝখানে যদি ইকুইভ্যালেন্ট থাকে তাহলে কি হবে? ইকুইভ্যালেন্টের সূত্র কি? এফ দুটো হবে, এফ যদি এফ
ইকুইভ্যালেন্টের সূত্র হচ্ছে দুটোই যদি টি থাকে তাহলে টি হবে, কিংবা দুটোই যদি এফ থাকে তাও টি হবে, কিন্তু একটা টি একটা এফ থাকলে কি হয়ে যাবে, সেটা মিথ্যা হয়ে যাবে। তাহলে পি এর সত্যমূল্য টি রয়েছে, কাল পি এর সত্যমূল্য এফ রয়েছে, তার মানে কি হয়ে যাবে, এটা এফ হয়ে যাবে। এবার দ্বিতীয় সারিতে দেখো, দ্বিতীয় সারিতে দুটোই দ্বিতীয় সারিতে আবার সেম রয়েছে, পি এর সত্যমূল্য টি, কাল কিউ এর সত্যমূল্য এফ, তার মানে কি হয়ে যাবে, এফ। এফ তৃতীয় সারিতে দেখো দুটোই টি রয়েছে, কি হয়ে যাবে, টি টি। চতুর্থ সারিতে দেখো দুটোই টি রয়েছে, টি হয়ে টি যাবে। পঞ্চম সারিতে দেখো দুটোই এফ রয়েছে, টি হয়ে যাবে। টি ষষ্ঠ সারিতে দুটোই এফ রয়েছে, টি হয়ে যাবে। সপ্তম সারিতে একটা টি রয়েছে একটা এফ রয়েছে, দেখো এই যে একটা এফ রয়েছে, আবার এখানে কিন্তু টি রয়েছে, তাহলে এফ টি হয়ে গেছে মানে কি এফ হয়ে যাবে। স্যার আবার এফ হবে না তো, কি হবে তো স্যার কোনটা, এফ যদি প্রথমে আছে, এফ টি তে টি, মানে সামনে এফ তিন তে করে তো টি হবে, টি রূপে এফ হয়, আপনি দিলে এফ কি লাভ হবে, হ্যাঁ স্যার? এফ এফ হবে তো এটা। এফ এফ আছে আর এফই ওখানে তো লিখছি, তারপরে টি আছে। এফই তো স্যার লিখছি, এফ আছে প্রথমে না, এটা স্যার তো টি, কোন হ্যাঁ সারির কথা প্রথমে বলছো, এফ কোন আছে, সারির কথা বলছো, পি 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 কোন সারিটার কথা পি বলছো, স্যার, কত নম্বর, ওই তো যেটা আপনি এফ লিখলেন এখন, সপ্তম সারি তো। সত্যমূল্য, হ্যাঁ হ্যাঁ, সপ্তম সারিতে কি রয়েছে, এখানে এফ রয়েছে, এখানে টি রয়েছে, এফই তো হবে। এফ হবে। ও স্যার নিচেরটাও এফ বলছিলাম হবে, যে যদি এফই তো হবে সামনে স্যার, এফ পরে হবে। আমি অন্য করে এফ দিয়েছি। হবে, নিচেরটাও এটা এফ হবে। এখানে ইকুইভ্যালেন্ট রয়েছে তো, এখানে ইমপ্লাস না তো, ইকুইভ্যালেন্ট রয়েছে, তাহলে লাস্ট যে লাস্ট, সারিটা সেটা হচ্ছে এফ হবে। হলো, মনে রাখতে হবে এখানে ইকুইভ্যালেন্টের সূত্র লাগাতে হবে, ইমপ্লাইজ না কিন্তু। আচ্ছা, আমি ওটাকে তাহলে ইমপ্লাই হ্যাঁ, এবার দিয়েছি। দেখো এই যে এটার সত্যমূল্য আমরা বের করে নিয়েছি, তাহলে এবার এটার নেগেশন এটা, তাই তো, তাহলে এটার যা সত্যমূল্য হচ্ছে তার ঠিক উল্টাটা হবে, এখানে এফ রয়েছে তাহলে এখানে কি হবে, টি, এখানে এফ ও রয়েছে হবে। এখানে কি হবে, টি, টি রয়েছে এফ হবে, টি রয়েছে এফ হবে, টি রয়েছে এফ হবে, টি রয়েছে এফ হবে, এফ রয়েছে টি হবে, এফ রয়েছে টি হবে। এটার যা সত্যমূল্য ঠিক তার উল্টাটা হবে, এই যে কাল পি ইকুইভ্যালেন্ট কাল কিউ গেল। আচ্ছা, এবার দেখো কাল পি ভেল কাল আর, কাল পি কোথায় রয়েছে, কাল পি রয়েছে এই জায়গায়, এই যে কাল পি, অর্থাৎ কাল পি এর সঙ্গে কাল আর, এটার মাঝখানে কোন সূত্র লাগাতে হবে, ভেলের সূত্র লাগাতে হবে। তাহলে ভেলের সূত্র জানি আমরা, এফ ভেল এফ এফ হয়, বাকি ক্ষেত্রে টি হয়। তাহলে দেখবো দুটোই এফ কোথায় কোথায় রয়েছে, দেখো এখানেও এফ রয়েছে এখানেও এফ রয়েছে, তার মানে কি হবে, এফ হবে। এফ এখানে এফ রয়েছে এখানে টি রয়েছে, টি হবে। এখানে এফ রয়েছে এখানে এফ রয়েছে, এফ হবে। এখানে এফ রয়েছে এখানে টি রয়েছে, টি হবে। এখানে টি রয়েছে, তাহলে আগেরটা আমার দেখারই দরকার নেই ওটা কি থাকে, এখানে টি রয়েছে, টি হবে। এখানে এফ রয়েছে এখানে টি রয়েছে, দেখো এখানে দুটোই টি রয়েছে, সপ্তম সারি এবং অষ্টম সারিতে দুটোই টি রয়েছে, তার মানে আমার এদিকে এখন দেখারই দরকার নেই সেখানে কি থাকে থাকুক, একটা টি আছে তো দুটোই টি হয়ে মানে সত্যমূল্য টি হয়ে যাবে। গেল, তাহলে কাল পি ভেল কাল আর এর সত্যমূল্য কিন্তু আমরা বের করে নিলাম। এবার দেখো এটার সঙ্গে এই যে কাল পি ইকুইভ্যালেন্ট কাল কিউ, এটার সত্যমূল্যের সঙ্গে কাল পি ভেল কাল আর এর যে সত্যমূল্য গুলো বের করলাম, এই দুটো সত্যমূল্যকে এখন কোন সূত্র লাগাতে হবে, ডটের সূত্র লাগাতে হবে। এই যে এবার ডটের সূত্র আমরা জানি টি ডট টি, টি হয় বাকি ক্ষেত্রে এফ হয়, তাহলে দুটোই টি কোথায় রয়েছে, দেখো দুটোই টি যেখানে থাকবে সেখানে টি দিব, বাকি ক্ষেত্রে কি দিব, এফ দিব। এই যে দ্বিতীয় সারিতে দুটোই টি রয়েছে, টি হবে। এই এখানে দুটো টি রয়েছে, টি হবে। এখানে নিচে 8 নম্বর সারিতেও দুটো টি রয়েছে, টি হবে। এই হচ্ছে এই বচনাকারটির সত্য সারণী। বলো এবার কে বুঝো নাই, হ্যাঁ স্যার বুঝতে পেরে নিয়েছি।
বাকিরা যারা বোঝো নাই বলো। হ্যাঁ স্যার বুঝছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে 9 নাম্বারটা হয়ে গেল। আরো কোনো সমস্যা থাকলে বলো। এক থেকে 11টার মধ্যে কোনো সমস্যা থাকলে বলো। 1 নাম্বারটা তো করে দেওয়াই আছে, 2 নাম্বারটা করে দিলাম, 9 নাম্বারটা করে দিলাম। বাকিগুলোর মধ্যে কোনো সমস্যা আছে? বাকি যে আরো 8টা স্যার 10 রয়েছে, নাম্বারটা। 10 নাম্বারটা তো সোজা, সবই তো সোজা, কঠিন বলে কিছু নেই। তাহলে এটা মুছে দিলাম। হ্যাঁ, স্যার 10 নাম্বার সাইটা একটু সমস্যা আছে স্যার আমার। আচ্ছা 9 নাম্বারটা আগে মুছে দেই। এই দেখো কি রয়েছে বলো। 10 নাম্বারটা পি ডট কিউ, পি ডট কিউ ফার্স্ট ব্র্যাকেটে ভেল কার্ল, কি রয়েছে, কার্ল কিউ ইমপ্লাইজ কার্ল পি। দেখো বচন গ্রাহক কয়টা রয়েছে? দুটো। দুটো। বচন গ্রাহক রয়েছে দুটো, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। তাহলে বচন গ্রাহক দুটো আছে মানেই হচ্ছে সারি সংখ্যা হবে কয়টা? 4টা। তাহলে সারি সংখ্যা হবে 4টা। এক দুই তিন চার, আচ্ছা হয়ে গেল। তাহলে শেষ বচন গ্রাহকের শেষ বচন গ্রাহক থেকে কি হবে? একটা টি, একটা এফ, একটা টি, একটা এফ। তার আগের বচন গ্রাহকে ডাবল হয়ে যাবে, দুটো টি দুটো এফ হলো। আচ্ছা এবার দেখো আমরা আগে কি বার করি? কাল। কালগুলো বের করে নেই। তাহলে কাল পি কাল কিউ। আচ্ছা এবার দেখো, তাহলে কাল পি কাল কিউ বের করে নিলেই আমরা এটা বার করতে পারবো, তাই তো? তাহলে কাল কাল কিউ ইমপ্লাইজ কাল পি, এটা বের করে নিলাম। এটা বের করা মানেই হচ্ছে আমরা এর নেগেশনটা বের করতে পারবো। কাল কিউ ইমপ্লাইজ কাল পি, এটা হলো। আচ্ছা তাহলে এবার পি ডট কিউ এটা বার করতে হবে। এবার এটা যখনই আমরা বার করব তখনই কিন্তু আমরা এই গোটাটা বার করতে পারবো। পি ডট কিউ ভেল কাল কাল কিউ ইমপ্লাইজ কাল পি। দেখো সাধারণ ওটাতে কারো সমস্যা থাকলে বলো। স্যার আমার এখানে সমস্যা হয়েছিল। কোনটা? দেখো এটা আমি এই যে কাল কিউ ইমপ্লাইজ কাল পি, এটা আমি প্রথমেই বের করলাম। এটা আমি প্রথমে বের নাও করতে পারতাম। আমি প্রথমে যদি ইচ্ছা করতাম যে পি ডট কিউ বের করবো, তাও আমি বের করতে পারতাম। এটা আমি শেষে বার করতাম, অসুবিধা নেই। এবার দেখো তাহলে কাল পি রয়েছে, তাহলে কি হবে? এফ এফ টি টি। কাল কিউ তাহলে কি হবে? এফ টি এফ টি হলো। এবার দেখো কাল কিউ ইমপ্লাইজ কাল পি রয়েছে, কাল কিউ ইমপ্লাইজ কাল পি রয়েছে। এই ক্ষেত্রে কি করবে? দেখো যদি আমাদের কাল কিউটা এরকম থাকতো, তারপরের ইয়েতে যদি কাল পি এরকম থাকতো, তাহলে কিন্তু আমরা খুব সহজেই কাল কিউ ইমপ্লাইজ কাল পি বের করতে পারতাম। অর্থাৎ
দেখো তাহলে টি ইমপ্লাইজ টি কি হতো, টি। টি ইমপ্লাইজ এফ কি হতো, এফ। এবার দেখো এখানে কি রয়েছে, কার্ল কিউ ইমপ্লাইজ কার্ল টি, কিন্তু দেখো কার্ল কিউটা কিন্তু আমার পরে রয়েছে, কার্ল কিউটা কি রয়েছে, পরে রয়েছে, সামনে কি রয়েছে, কার্ল টি। তার মানে এই ক্ষেত্রে আমাকে এখন, আমি এদিক থেকে এদিকে গেলে হবে না, আমাকে এখন এদিক থেকে এদিকে আসতে হবে, যেহেতু কার্ল কিউটা সামনে রয়েছে। কার্ল কিউ, এখানে কার্ল কিউটা হচ্ছে পূর্বগো, তাহলে কার্ল কিউ কি পূর্বগো, তাহলে কার্ল কিউ পূর্বগো, কার্ল কিউ পূর্ব কোথায় রয়েছে, এই যে কার্ল কিউ পূর্বকের শর্তমূল্য রয়েছে এখানে। আবার কার্ল পি এর, কার্ল পিটা অনুগ, অনুগ কোথায় রয়েছে, সামনে রয়েছে। তার মানে আমাকে এখন এদিক থেকে এদিকে গেলে হবে না, আমাকে এদিক থেকে এদিকে আসতে হবে। তাহলে এফ ইমপ্লাইজ এফ কি হবে, এফ ইমপ্লাইজ এফ কি হবে, টি। টি টি ইমপ্লাইজ এফ কি হবে, এফ। এফ ইমপ্লাইজ টি কি হবে, টি। টি ইমপ্লাইজ টি কি হবে, টি। দেখো দুটো শর্তমূল্য কি এক হলো, হলো না কিন্তু। এই যে কার্ল পি ইমপ্লাইজ কার্ল কিউ, যদি আমি এইদিকে করতাম, যদি এইদিকে করতাম তাহলে কিন্তু ভুল হয়ে যেত, এদিকে যদি করতাম তাহলে কিন্তু এই জায়গাটাতে এ হতো, কিন্তু যেহেতু এদিক থেকে এদিকে করলাম হ্যাঁ স্যার তাহলে এই কিন্তু জায়গাটা বলি তো। দ্বিতীয় সারিতে আমার, দেখো দ্বিতীয় সারিতে পূর্বক সত্য হয়েছে, অনুগ মিথ্যা হয়ে গেছে। তাহলে এটা খেয়াল রাখবে, ইমপ্লাইজ এর ক্ষেত্রে, বাদ বাকি কোনো কিছুর ক্ষেত্রে মনে রাখতে হবে না, শুধুমাত্র ইমপ্লাইজ যেখানে থাকবে সেখানে লক্ষ্য রাখতে হবে পূর্বক সামনে আছে নাকি পরে আছে। এখানে পূর্বক কোনটা, এখানে পূর্বক হচ্ছে কার্ল কিউ, কিন্তু কার্ল কিউ আমার রয়েছে এখানে। এবার দেখো যদি আমি কার্ল কিউটা আগে বের করে নিতাম আর কার্ল পিটাকে পরে বের করে নিতাম, মানে এই কার্ল কিউটা এটা যদি এখানে থাকতো আর এটা যদি এখানে থাকতো, তখন কিন্তু আমার এদিকেই যেতে লাগতো। কিন্তু যেহেতু কার্ল কিউটা আমার পরে রয়েছে, এর জন্য কি করলাম, এটাকে আগে ধরলাম তারপরে এদিকে আসলাম, অর্থাৎ এদিকে আমি আসলাম, যেহেতু কার্ল পিটা কি রয়েছে, সামনে রয়েছে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এবার দেখো এটা শর্তমূল্য বের হয়ে গেছে, মানে কি এটা খুব সহজেই বের হবে। তাহলে কি হবে, এফ টি এফ এফ। এবার দেখো পি ডট কিউ রয়েছে, এই যে পি ডট কিউ, পি ডট কিউ চোখ বন্ধ করে বোঝা যায়, প্রথমেরটা টি হয় বাকিগুলো সব এফ হয়, হলো? আচ্ছা এবার দেখো এই যে পি ডট কিউ ভেল কাল, কাল পি, কাল কিউ ইমপ্লাইজ কাল পি, অর্থাৎ এটার সঙ্গে এটার, এটার সঙ্গে এটার কি করতে হবে, কোন মাঝখানে কি রয়েছে, ভেল রয়েছে, ভেল। তাহলে দেখো দুটোই, দুটোই যদি এফ হয় তাহলে এফ হবে, দুটোই এফ কোথায় কোথায় আছে দেখো, এই যে তৃতীয় সারিতে দুটোই এফ আছে, আবার চতুর্থ সারিতে দুটোই এফ আছে, আর কোনো জায়গায় নেই, তার মানে কি টি হবে। দেখো হ্যাঁ স্যার। হলো? কারো সমস্যা থাকলে বলবে। কারো সমস্যা থাকলে বলবে। যদি ভাবো যে পরে রেকর্ডেড ক্লাস দেখে নেবো তাহলে আর সমস্যার সমাধান তোমার কখনোই হবে না। তাহলে নিচের বাক্যগুলির সত্য সারণী গঠন করো। 11টা এখানে রয়েছে, 11টার মধ্যে আর সমস্যা সম্ভবত নেই, বইয়ে যদি থাকে বই থেকে প্র্যাকটিস করবে। তাহলে এটা মুছে দিলাম। স্যার ইমপ্লাইটাই সমস্যা দেয়। কোনটা? স্যার ওই যে Implies? ইমপ্লাইস। এটা তুমি, ওটাই মানে এটা সমস্যা করে। এটা যদি সমস্যা করে তাহলে কি করবে,
এটা যদি সমস্যা করে কোনো অন্য কোনো একটা জায়গায় কাল কিউটাকে আগে লিখে তারপরে কাল পিটা বের করে নেবে, তারপরে কাল কিউ ইমপ্লাইজ কাল পি করে নেবে, তাহলে তোমাকে আর এদিকে ঘুরতে হবে না, তাহলে তুমি ডিরেক্টলি এদিকেই যাবে। বলো কাল কিউ এর সত্যমূল্য কি রয়েছে? এফ টি এফ টি, এই যে কাল কিউ এর সত্যমূল্য। কাল কিউ তুমি যেখানেই লেখো না কেন একই সত্যমূল্য বেরোবে। তাহলে কাল কিউ এর সত্যমূল্য কি বেরোইছে? এফ এফ টি টি। তাহলে এখন তোমাকে এদিক থেকে এদিকে আসলে কিন্তু হবে না, যেহেতু কাল কিউটা সামনে রয়েছে আর আমার এখানে পূর্বকে কি রয়েছে? কাল কিউ রয়েছে, অনুকে কাল পি পরে রয়েছে, তাহলে এখন এদিকে যাও। তাহলে এফ ইমপ্লাইজ এফ কি হবে? টি। টি ইমপ্লাইজ এফ কি হবে? এফ। এফ ইমপ্লাইজ টি কি হবে? টি। টি ইমপ্লাইজ টি কি হবে? টি। কোন দিকে যাও, কোন দিকে করো করো, একই সত্যমূল্য বেরোবে। হ্যাঁ স্যার, এটাই করবো স্যার। স্যার বলছিলাম যে বলো। আপনি যে পিডিএফ এ লিখেছিলেন যে মূল স্তম্ভ, নির্দেশক স্তম্ভ, ফল হুম। স্তম্ভ, এগুলো কি লিখতে লাগবে এক্সামের সময়, নাকি শুধুমাত্র হ্যাঁ, যেভাবে বোর্ডে লিখিয়েছেন লিখলে হবে? লিখতে লাগবে। কি লিখতে লাগবে। মানে নির্দেশক স্তম্ভ, মূল স্তম্ভ, এগুলো লিখতে লাগবে? হ্যাঁ, লিখতে লাগবে, এগুলো লিখতে লাগবে। ঠিক এটা আছে। হচ্ছে ফল স্তম্ভ। স্যার যেগুলো অনেকগুলো আছে এগুলো কি করব? এগুলো সব হচ্ছে স্তম্ভ, আর এটাও স্তম্ভের মধ্যে পড়ে, আর এই দুটো হচ্ছে নির্দেশক স্তম্ভ। তবে টি কিউ এগুলো লিখতে নির্দেশক হবে তার স্তম্ভ, মানে? হ্যাঁ এগুলো লিখতে হবে। এগুলো সবগুলোই হচ্ছে স্তম্ভ, আর এটা হচ্ছে ফল স্তম্ভ বা মূল স্তম্ভ। বলো, পরীক্ষা তোমাদের এত বড় স্যার, থাকবে না। হ্যাঁ বলো। একটা ধরেন বচন মানে যেটা আছে লাইন দিচ্ছে হুম। করার জন্য, শতমূল্য নির্ণয় করার জন্য, ওখানে ধরেন কি 4টা দেওয়া আছে বচন গ্রাহক, মানে হুম। পি কিউ আর এস, হুম। তাহলে ওই 3টে কি হবে? নির্দেশক স্তম্ভ? 4টা বচনগ্রাহক থাকলে মানে 4টাই নির্দেশক স্তম্ভ। 4টাই নির্দেশক স্তম্ভ হবে, তারপরে যেগুলো বের করবো ওগুলো স্তম্ভ, আর যেটা লাস্টে ফল বেরাবে ওটা হচ্ছে ফল স্তম্ভ। হ্যাঁ, লাস্টে অর্থাৎ এখানে যেটা থাকবে পুরোটা? সেটাকে হ্যাঁ, পুরোটাকে তো একটা একটা জায়গায় করতে হবে, সেটাই হবে ফলস্তম্ভ। হ্যাঁ। হলো। এই কোনো বইয়ে এই যে নির্দেশক স্তম্ভ বা আহ, শুধু স্তম্ভ বলে কিছু নেই, ঠিক আছে? কোনো বইয়ে শুধুমাত্র স্তম্ভ পেয়ে যাবে। হ্যাঁ। এবার দেখো, তাহলে আমরা বচনাকারগুলি সত্য সারণী গঠন করলাম। এবার দেখো, যদি কি বলে, আমরা দ্বিতীয় যে পার্টটা রয়েছে সেটাতে আসছি। সত্যমূল্য নির্ণয় করো। আচ্ছা, তার আগে আমরা এটা করি। 3 নম্বর যে পার্টটা রয়েছে, দেখো, নিচের বচনগুলিকে প্রতিকায়িত করে অথবা বচনাকারে পরিণত করে সত্য সারণী গঠন করো। এখান থেকে কারো সমস্যা থাকলে বলো। 3 নম্বর যে পার্টটা রয়েছে, নিচের বচনগুলিকে প্রতিকায়িত করে অথবা বচনাকারে পরিণত করে সত্য সারণী গঠন করো। এখান থেকে কারো সমস্যা থাকলে বলো। নেই। 1 নম্বরটা কি স্যার রয়েছে? 3 নম্বরটা কি রয়েছে? 3 নম্বরের ওই একটু বলে দেন তো বচনটির প্রতিকায়িত রূপটা ভালো করে। স্কুল বন্ধ থাকবে যদি বৃষ্টি হয় এবং তিন ছাত্রছাত্রীরা নম্বরটা কি স্কুলে না রয়েছে? যায়। স্কুল বন্ধ থাকবে। স্কুল বন্ধ থাকবে যদি
বৃষ্টি হয় এবং ছাত্রছাত্রীরা স্কুলে না যায়। হলো? তাহলে কি করবে? ধরি স্কুল বন্ধ থাকবে পি, বৃষ্টি হয় কিউ, ছাত্রছাত্রীরা, আচ্ছা স্কুলের বানানটা কি রুসু হয় না দুর্গু হয়? পরশু হয়তো। স্কুলে যায়, এটা আর ধরা হয়ে গেল। হ্যাঁ, তাহলে স্কুল বন্ধ থাকবে পি, বৃষ্টি হয় ধরলাম কিউ, ছাত্রছাত্রীরা স্কুলে যায় ধরলাম আর। তাহলে এই যে উপরোক্ত যে বচনটা রয়েছে, তাহলে উপরোক্ত বচনটির প্রতিকায়িত রূপ হলো, তাহলে দেখো স্কুল বন্ধ থাকবে যদি বৃষ্টি হয় এবং ছাত্রছাত্রীরা স্কুলে না যায়। দেখো যদি, যদিটা কোথায় রয়েছে? মাঝখানে রয়েছে। যদি কোথায় রয়েছে? মাঝখানে রয়েছে। মাঝখানে। তার মানে কি যদির পরের অংশকে আমরা কি বলি? যদির পরের অংশকে কি বলা হয়? অনুগো। যদির পরের অংশকে বলা হয় পূর্বগ। যদির পরের অংশকে বলা হয় পূর্বগ। তাহলে দেখো যদি বৃষ্টি হয় এবং স্কুলে না যায়, এটা হয়ে গেল গোটাটাই পূর্বগ। তাহলে যদি বৃষ্টি হয় এবং ছাত্রছাত্রীরা স্কুলে না যায় তবে স্কুল বন্ধ থাকবে। কি বললাম? যদি বৃষ্টি হয় এবং ছাত্রছাত্রীরা স্কুলে না যায় তবে স্কুল বন্ধ থাকবে। তাহলে দেখো যদি বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার জন্য কি ধরছিলাম? কিউ। তাহলে বৃষ্টি হওয়ার জন্য কি ধরেছিলাম? কিউ। এবং ছাত্রছাত্রীরা স্কুলে না যায়, ছাত্রছাত্রীরা স্কুলে না যায়, ছাত্রছাত্রীরা স্কুলে যায় কি ধরেছিলাম? দেখো ছাত্রছাত্রীরা স্কুলে যায় আর কি ধরেছিলাম? আর। এই যে দেখো বৃষ্টি হয় এবং ছাত্রছাত্রীরা স্কুলে যায়, এর মাঝখানে কি রয়েছে? ডট, মানে এবং রয়েছে। তাহলে এবং এর পরিবর্তে কি বসে? ডট বসে। এবার দেখো ছাত্রছাত্রীরা স্কুলে যায় আমরা ধরেছিলাম কিউ আর, এখানে কি রয়েছে? ছাত্রছাত্রীরা স্কুলে না যায়, তার মানে কি এটা নিষেধক বাক্য। নিষেধক বাক্য হলে কি হবে? এই কাল আরের আর সামনে কাল। কাল চলে আসবে। হলো? তাহলে এটা এখন চলে আসবে ব্র্যাকেটের মধ্যে। কারণ কি? কারণ পূর্বগ যেহেতু দুটো অংশ নিয়ে তৈরি, এর জন্য এটা ব্র্যাকেটের মধ্যে চলে আসলো। যেহেতু যদি তবে, তার মানে কি যদি তবে থাকলে কি হয়? ইমপ্লাইজ স্কুল বন্ধ থাকবে। কি ধরেছিলাম? স্কুল বন্ধ থাকবে কি ধরেছিলাম? পি। হয়ে গেল। হ্যাঁ, বুঝে গেলাম। ওইটুকুটাই একটু শুধু ভাবতে হচ্ছিল। তাহলে এবার এটা সত্য সারণী গঠন করে নেবে। তাহলে তিনটা হ্যাঁ, বচন হ্যাঁ, গ্রাহক রয়েছে, ঠিক আছে। পি কিউ আর, তিনটা বচন গ্রাহক রয়েছে, সারি সংখ্যা 8টা হবে। পি কিউ আর লিখলে, তারপরে কাল আর বের করে নিলে, কাল আর বের করার পরে কিউ ডট, কাল আর এটা বের করে নেবে। এটা বের করার পরে তবে যদি মনে করো যে না আমি পিটা আবার বের করে নেই, পিটাকে বের করে নেবে। আর যদি মনে করো যে পি তো আমার সামনে আছেই, তাহলে আমি আর পি বের করবো না, তাহলে সেভাবেও করতে পারবে। নেক্সট। না স্যার, আর কোনো প্রবলেম নেই আমার।
তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি। আচ্ছা, সত্য মূল্য নির্ণয় করো। দেখো, সত্য মূল্য নির্ণয় করো। সত্য মূল্য নির্ণয় করো। আচ্ছা, করেছো কি বাড়িতে সত্য মূল্য নির্ণয়? হ্যাঁ স্যার, সবটা করেছি। বাকিদের খবর কি? স্যার, স্যার 3টা। আচ্ছা বলো তো 5 নাম্বারটা কি হবে? 5 নাম্বার হ্যাঁ, কত? সত্য মূল্য নির্ণয়। সত্য মূল্য নির্ণয়। 5 নাম্বার তো পি ইমপ্লাইজ কিউ মিথ্যা হলে, পি ইমপ্লাইজ কিউ মিথ্যা হলে, পি ইমপ্লাইজ কিউ মিথ্যা হলে পি ডট কিউ এর সত্য মূল্য কি হবে? পি ইমপ্লাইজ কিউ মিথ্যা হলে পি ডট কিউ এর সত্য মূল্য কি হবে? স্যার হ্যাঁ, কত 5 নাম্বার? কোনটার 5 নাম্বারের কথা বলছেন? এই যে লিখে দিলাম, দেখো। এটা, উম, উম, সত্য বলো। হবে। পি ইমপ্লাইজ কিউ মিথ্যা হলে পি ডট কিউ এর সত্য মূল্য কি হবে? স্যার মিথ্যা। তাহলে পি ইমপ্লাইজ কিউ মিথ্যা হলে পি ডট কিউ এর সত্য মূল্য কি হবে? পি ডট কিউ এর সত্য মূল্য মিথ্যা হবে, এফ হবে। দেখো, আচ্ছা, পি ইমপ্লাইজ কিউ মিথ্যা কখন হবে? পি ইমপ্লাইজ কিউ তখনই মিথ্যা হবে যখন পি এর সত্য মূল্য আমরা টি হবে টি আর কিউ এর সত্য মূল্য এফ হবে, এফ হবে। তবেই না এটা মিথ্যা হবে। হ্যাঁ স্যার। তাহলে টি এর সত্য মূল্য কি ধরা হলো? পি এর সত্য মূল্য কি ধরা হলো? টি। কিউ এর সত্য মূল্য কি ধরা হলো? এফ। তাহলে টি ইমপ্লাইজ এফ কি হবে? মিথ্যা হবে। তাহলে টি ইমপ্লাইজ এফ কি হবে? এফ হবে। তাছাড়া তো আর অন্য কোনো ভাবে এটাকে মিথ্যা করা যাবে না, যাবে কি? পি ইমপ্লাইজ কিউ কে অন্য কোনো ভাবে মিথ্যা করা যাবে? যাবে না। পূর্বককে সত্য হতেই হবে, অনুককে মিথ্যা হতেই হবে, তবেই তো টি ইমপ্লাইজ এফ এফ হবে। আচ্ছা, তাহলে পি এর সত্য মূল্য কি বেরোয়েছে? টি। কিউ এর সত্য মূল্য কি হলো? এফ। তাহলে এবার দেখো, পি এর সত্য মূল্য কি? টি। কিউ এর সত্য মূল্য কি? এফ। তাহলে টি ডট এফ এ কি হয়? এফ হয়। yes. মিথ্যা। যদি এরকম করে কষ্ট হয়, এরকম করে যদি কষ্ট হয়, আরো উপায় আছে, আমি বলে দিচ্ছি। বচন গ্রাহক কয়টা রয়েছে? দুটো। পি কিউ, তাই তো? মাইক্রোফোনটা অফ করে রাখুন। বচন গ্রাহক দুইটা রয়েছে, তাহলে টি এফ, টি এফ, টি টি এফ এফ। আচ্ছা, তাহলে পি ইমপ্লাইজ কিউ, পি ডট কিউ। তাহলে পি ইমপ্লাইজ কিউ, দেখো, পি ইমপ্লাইজ কিউ হয় যে পি আর কিউ, তাহলে ইমপ্লাইজের সূত্রটা রাখলে কি হবে? টি হবে, এফ হবে, টি টি, তাই তো? তাহলে টি ইমপ্লাইজ টি টি, টি ইমপ্লাইজ এফ এফ, এফ ইমপ্লাইজ টি টি, এফ ইমপ্লাইজ এফ টি। এবার ডটের সূত্র লাগাও, পি ডট কিউ, তাহলে টি টি এ টি হয়, বাকি ক্ষেত্রে সব টি হয়, এফ বাকি হবে। সব ক্ষেত্রে এফ হয়। আচ্ছা, এবার প্রশ্ন দেখো কি বলছে। পি ইমপ্লাইজ কিউ মিথ্যা হলে, পি ইমপ্লাইজ কিউ মিথ্যা কোন সারিতে আছে? পি সেকেন্ড। ইমপ্লাইজ কিউ মিথ্যা কোথায় আছে? 2 নাম্বার সাথে। 2 নম্বর সারিতে রয়েছে। তাহলে পি ইমপ্লাইজ কিউ যদি মিথ্যা হয়,
পি ইমপ্লাইজ কিউ মিথ্যা হলে পি ডট কিউ এর সত্যমূল্য কি হচ্ছে? মিথ্যা হচ্ছে। কিউ মিথ্যা। এর সত্যমূল্য কি হয়? কিউ এর সত্যমূল্য মিথ্যা হয়। পি এর সত্যমূল্য কি হয়? পিআই। যেটা ইচ্ছা সেটাই বের করতে পারবে, যেটা বার করতে বলবে সেটাই বের করবে। তাহলে পি ইমপ্লাইজ কিউ যদি মিথ্যা হয় তাহলে পি ডট কিউ এর সত্যমূল্য কি বেরোলো? মিথ্যা বেরোলো। বোঝা গেল? এই এই ছকটা করার পরে কি স্যার কোনো অ্যান্সার মানে কোনো কথাই লিখতে হবে নি? না, যদি হ্যাঁ, লিখতে হবে তো, সেটা দেখিয়েছে। যদি বলে যে পি ইমপ্লাইজ কিউ মিথ্যা হলে পি ডট কিউ এর সত্যমূল্য কি হবে, এটা যদি আসে তাহলে শুধুমাত্র মিথ্যা যদি তুমি দাও নম্বর দেবে, কিন্তু যদি একটু বিশ্লেষণ করো তাহলে উত্তরটা দেখতে ভালো লাগবে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, 6 নাম্বারটা করো। স্যার করেছি। যদি পি ভ্যাল কিউ মিথ্যা হয়, যদি পি ভ্যাল কিউ মিথ্যা হয়, স্যার সত্য হবে। কে বলছে পি ভ্যাল কিউ মিথ্যা হয় তাহলে কিউ ইমপ্লাইজ পি। সত্য হবে। যদি পি ভ্যাল কিউ মিথ্যা হয় তাহলে কি বলছে কিউ ইমপ্লাইজ পি এর সত্যমূল্য কি হবে? দেখো, এভাবে যদি ডিরেক্টলি বার করতে না পারো তাহলে কি করবে? এরকম করে সত্য সারণী গঠন করে নেবে। কি বলছে? পি ভ্যাল কিউ, পি ভ্যাল কিউ, আর কি বলছে? কিউ ইমপ্লাইজ পি। দেখো, তাহলে পি ভ্যাল কিউ, পি ভ্যাল কিউ কি হবে? টি টি টি, এই শেষেরটাতে এফ হবে, কারণ শেষের দুটোই এফ রয়েছে, তাহলে দুটোই এফ হলে এফ হয়। আচ্ছা, এবার কিউ ইমপ্লাইজ পি। দেখো, এই দিক থেকে গেলে কিন্তু হবে না, এই দিক থেকে এদিকে আসতে হবে। তাহলে টি ইমপ্লাইজ টি কি হবে? টি। এফ ইমপ্লাইজ টি কি হবে? টি। টি ইমপ্লাইজ এফ কি হবে? এফ। এফ ইমপ্লাইজ এফ কি হবে? টি। এটা হলো। এবার প্রশ্নে টাকাও কি আছে? যদি পি ভ্যাল কিউ মিথ্যা হয়, পি ভ্যাল কিউ মিথ্যা কোথায় রয়েছে? একদম চতুর্থ সারিতে। তাহলে পি ভ্যাল কিউ যদি মিথ্যা হয় তাহলে কিউ ইমপ্লাইজ পি এর সত্যমূল্য কি বেরোলো? সত্য বেরোলো। তাহলে এর সত্যমূল্য কি হবে? ঠিক হবে। এরকম করে করবে। হলো? বা এখানেও করতে পারো। পি ভ্যাল কিউ মিথ্যা কখন হবে? যখন পি এর সত্যমূল্য এফ হবে, কিউ এর সত্যমূল্য এফ হবে। তাহলে দুটোরই সত্যমূল্য যখন এফ হবে তখনই তো এটা মিথ্যা হবে। তাহলে দুটোর সত্যমূল্য এফ বেরোলো। তাহলে এখন লাগাও, এখানে এফ ইমপ্লাইজ এফ কি হবে? এফ ইমপ্লাইজ এফ কি হয়? টি হয়। তাহলে এফ ইমপ্লাইজ এফ এর সত্য, এফ ইমপ্লাইজ এফ কি হয়? কি হয়? তাহলে এভাবেও বার করতে পারো কিংবা এভাবেও বার করতে পারো। স্যার এটা যদি কোশ্চেন থাকে তো 2 মার্কের থাকবে। হুম। আর তো 2 মার্কের থাকবে, তো ওখানে আমি কিভাবে বসিয়ে দিব? তো আমাকে তো এক্সামিনারকে দেখাতে হবে না কি আমি জানি এই বিষয়টা। তো আমি ছোপ করে দেখাবো না আমি এইভাবে করেই লিখে দিব কি পি ভ্যাল কিউ কখন মিথ্যা হয়, যখন এফ ভ্যাল এফ থাকে তখন মিথ্যা হয়, এভাবে করে দেখাবো। যদি মানে থাকে লিখে একটু তাহলে দেখাবো। একটু বিশ্লেষণ করে দিবে যে পি ভ্যাল কিউ তখনই মিথ্যা হয় যখন পি এবং কিউ এর সত্যমূল্য মিথ্যা হয়। হ্যাঁ। তাহলে পি ভ্যাল কিউ তখনই মিথ্যা হবে যখন পি এর সত্যমূল্য এফ হবে এবং কিউ এর সত্যমূল্য এফ হবে। তারপরে লিখবে এবার
পি এর সত্যমূল্য এফ এবং কিউ এর সত্যমূল্য এফ, এই দুটো সত্যমূল্য যখন আমরা কিউ প্লাস পি এর ক্ষেত্রে প্রয়োগ করি তখন কিন্তু কিউ প্লাস পি এর সত্যমূল্যটা টি হয়ে যায়। কারণ আমরা জানি যে পূর্বগ মিথ্যা এবং অনুগ মিথ্যা হলেও প্রাকল্পিক বচনটা কি হয়? সত্য হয়। এরকম করে লিখে দিবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল। এবার দেখো পরের পার্টটা দেখো, যদি পি কিউ আর সত্য হয় এবং এক্স ওয়াই জেড মিথ্যা হয় তাহলে নিচের বচনগুলির সত্য মূল্য নির্ণয় করো। এখান থেকে কোনো সমস্যা থাকলে বলো। নাই নাই, এটা সমস্যা নেই। কোনটা স্যার? এই যে যদি পি কিউ আর সত্য হয় এবং এক্স ওয়াই জেড মিথ্যা হয়, পি কিউ আর সত্য হয়, সত্য হয়, এক্স ওয়াই জেড মিথ্যা হয়, তাহলে নিচের যে বচনগুলি দেওয়া রয়েছে, 4টা বচন দেওয়া রয়েছে, তার মধ্যে 1 নম্বর বচনটা করে দেওয়া আছে। বাকি 3টার কোনো সমস্যা আছে কি? না স্যার। না স্যার, না স্যার। একদম সহজ। প্রথমে কি করবে, আমি একটা করে দিচ্ছি দেখো। 1 নাম্বারটা তো করে দেওয়াই আছে, 3 নাম্বারটাই ধরো করে দেই। স্যার 3 নাম্বারটা। কি রয়েছে? সেকেন্ড ব্র্যাকেট, এটা মনে রাখবে, এটা সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ, লজিকে এটা সেকেন্ড ব্র্যাকেট, ম্যাথে কিন্তু এটা থার্ড ব্র্যাকেট। এক্স ইমপ্লাইজ কিউ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইমপ্লাইজ জেড, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইমপ্লাইজ কি রয়েছে, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু, পি ভেল ফার্স্ট ব্র্যাকেটে কাল আর ডট এক্স, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটা রয়েছে, তাই তো? ঠিক আছে, তোলাটা অঙ্কটা মানে বচনটা তোলা ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার কি করবে, মান বসাবে। তাহলে দেখো, মান বসালে তোমার ব্র্যাকেট ট্যাকেট যা আছে সব একই রকম থাকবে। তাহলে এক্স এর মান কি? এফ। এই দেখো এক্স ওয়াই জেড, তাহলে এক্স এর মান কি আছে? এক্স এর মান এফ বলছে। ইমপ্লাইজ কিউ এর মান কি? টি। কিউ এর মান হচ্ছে পি। ইমপ্লাইজ জেড এর মান কি? এফ। জেড এর মান হচ্ছে এফ, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ইমপ্লাইজ পি এর মান কি? টি। টি ভেল কাল। আর এর মান কি? টি। আর এর মান হচ্ছে টি ডট এক্স এর মান, এফ। এক্স এর মান হচ্ছে এফ। হলো, তাহলে এদিকে লিখে দিবে মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। আচ্ছা, তাহলে পরের লাইনে তোমাকে করতে হবে কাল যেখানে যেখানে আছে সেই কালগুলোকে তুলে দিতে হবে। তাহলে দেখো মানে এতদূর পর্যন্ত এখানে কোনো কাল নেই, তার মানে এটা যা আছে তাই থাকবে। দেখো এতদূর পর্যন্ত কোনো কাল নেই, এর জন্য যা আছে তাই লিখলাম। এবার দেখো কালটি, তাহলে কালটি থাকলে কি হয়? এফ। এফ। তাহলে কালটি থাকলে হবে এফ, এ ডট এফ। তাহলে কাল আমার তুলে দেওয়া হয়ে গেল। এবার তারপরের লাইনে কি করবে, প্রথম ব্র্যাকেটের ভিতর যেগুলো আছে, প্রথম ব্র্যাকেটের ভিতর যেগুলো আছে সেই প্রথম ব্র্যাকেটকে তুলে দিতে হবে। তাহলে দেখো এখানে প্রথম ব্র্যাকেট রয়েছে,
তাহলে এখানে যদি আমি প্রথম ব্র্যাকেট তুলি, তাহলে এফ ইমপ্লাইজ টি এর সত্যমূল্যটা বসাতে হবে। তাহলে প্রথম ব্র্যাকেটটা তুলে দেবো, তার মানে কি দ্বিতীয় ব্র্যাকেট থাকবে। আচ্ছা, এফ ইমপ্লাইজ টি কি হবে? এফ টি ইমপ্লাইজ টি কি টি হবে? স্যার। টি। টি এই যে প্রথম ব্র্যাকেট উঠে গেল, এই ইমপ্লাইজটা চলে আসলো এখানে। এখানে কি রয়েছে? এফ গেল ইমপ্লাইজ। এখানে কি রয়েছে? টি ভেল। আচ্ছা, তাহলে এই প্রথম ব্র্যাকেটকে তুলে দিতে হবে। তাহলে প্রথম ব্র্যাকেটের ভিতর কি রয়েছে? এফ ডট এফ। তাহলে এফ ডট এফ এ কি হবে? এফ এফ। প্রথম ব্র্যাকেট উঠে গেল, থাকলো শুধু পড়ে দ্বিতীয় ব্র্যাকেট। তাহলে এবার দ্বিতীয় ব্র্যাকেটকে তুলে দেই। তাহলে টি ইমপ্লাইজ এফ কি হয়? এফ টি ইমপ্লাইজ এফ এ হয় এফ। তাহলে ব্র্যাকেট উঠে গেল, এই যে ইমপ্লাইজটা চলে আসলো এখানে। এফ কি হয়? টি এফ। টি। তাহলে টি ভেল এফ হয়ে যায় টি। আচ্ছা, তাহলে এফ ইমপ্লাইজ টি কি হয়? টি টি। হয়ে গেল। তাহলে বচনটা কি হলো? সত্য। সত্য। চলো, এরকম করে করতে হবে। এবার লাস্ট যে পার্টটা রয়েছে, কি রয়েছে দেখো, যদি এ ও বি সত্য হয় এবং এক্স ও ওয়াই মিথ্যা হয়, কিন্তু পি ও কিউ এর সত্যমূল্য জানা না থাকে, তাহলে নিচের বচনগুলোর সত্যমূল্য কি হবে? একটা করে দেওয়া আছে। হ্যাঁ, এবার দেখো, এখানে যদি দুটোরে সত্যমূল্য দেওয়া, মানে দুটোরই সত্যমূল্য যদি জানা না থাকে, হ্যাঁ, দুটোরই সত্যমূল্য জানা না থাকলে কিন্তু লজিকটা বিশাল বড় হয়ে যাবে। এখানে দেখো, একটা সত্যমূল্য জানা নেই। একবার পি কে কি ধরলাম? সত্য ধরলাম, আর একবার পি কে মিথ্যা ধরলাম। কিন্তু যখন দুটো সত্যমূল্য জানা থাকবে না, তখন দুটোকে একবার টি ধরতে হবে, দুটোকে একবার এফ ধরতে হবে, একটাকে টি একটাকে এফ ধরতে হবে, তারপরে একটাকে টি আর একটাকে এফ ধরতে হবে, এরকম। অর্থাৎ 4 বার করতে হবে। যারা যতদিন থেকে ক্লাস শুরু হয়েছে ক্লাসগুলো ঠিকঠাক ভাবে করতেছে, ক্লাসে উপস্থিত থাকতে না পারলেও পরে রেকর্ডেড ক্লাস দেখে সেটাকে মেকআপ করতেছে, তারাই একমাত্র সঠিকভাবে লজিক করতে পারবে, তারাই একমাত্র 40 পাবে। বলে দিলাম কিন্তু কথাটা, কথাটা মনে রাখবে। স্যার যেন ওই এই দাগের কথাটাই মনে একটা পড়ে। করে, হ্যাঁ, ওই দাগের আরেকটা করিয়ে দিন না, মানে যেটা করলেন না, যেটা বিষয়ে বললেন, ওই টি ধরে দুবারই আর দুবারই এফ ধরে ওইটার একটা করিয়ে দিন না। আচ্ছা। আর যারা ডিউ রাখছে, ডিউ বলতে আজকে দেখবো না, কালকে মামার বাড়িতে থেকে এসে দেখবো, কিংবা কালী পূজা পর হয়ে দেখবো, তাহলে তারা কিন্তু 40-এর মধ্যে 42 পাবে, মনে রাখবে এই কথাটা। 40-42 হ্যাঁ, মানে? যারা কালী পূজার পরে দেখবে, রেকর্ডেড ক্লাসটাতে মানে ক্লাসে উপস্থিত হয়নি কিন্তু রেকর্ডেড ক্লাসটা দেখবে, নির্দিষ্ট দিন লগ্ন ঠিক করে, ঠিক আছে, তারাই পাবে। মনে করো আজকের যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটা তোমরা কালকে পেয়ে যাচ্ছ। এবার আজকে যারা উপস্থিত হতে পারেনি, তারা যদি এখন কালকে ক্লাসটা না দেখে যদি ভাবে যে এটা পূজাটা বের হোক তারপরে দেখি, ঠিক আছে, তাহলে তারা 40-এর মধ্যে 42 না পাবে, তা তোমরা পাবে। তারা 40-42 হবে, হ্যাঁ তারা ভালোই হবে পেলে। এ ও বি সত্য হয়, কি বলছে? এক্স ও ওয়াই। স্কিন না ঘোলাটা আছে স্কিনটা। না, হ্যাঁ, আমি ঠিক দেখতে পাচ্ছি।
এক্স ও তিনটা ওয়াই আপচা মিথ্যা আছে হয়, আমার কাছে। তাহলে তোমার হয়তো ওখানে নেটওয়ার্ক সমস্যা হতে পারে। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, এবার পি ও কিউ এর সত্যমূল্য জানা নেই। পি ও কিউ এর সত্যমূল্য আমাদের জানা নেই, তাই তো? তাহলে এরকমটা যদি হয়, তো মনে করো আমি একটা লজিক লিখছি, একটা বচন লিখছি, ধরো এ ডট এক্স, এ ডট এক্স ভেল পি ডট বি ডট এ ইমপ্লাইজ কিউ, এর সত্যমূল্য কি হবে? হলো? দেখো, এর সত্যমূল্য জানি, এক্স এরও সত্যমূল্য জানি, পি এর সত্যমূল্য জানি না। বি এর সত্যমূল্য জানি, এ এর সত্যমূল্য জানি, কিউ এর সত্যমূল্য জানি না। তার মানে কি, দুটো সত্যমূল্য আমার জানা নেই। এবার দুটো সত্যমূল্য জানা না থাকলে কি হবে? তাহলে পি ও কিউ কে টি ধরে পাই, তাহলে পি ও কিউ কে কি করলাম? টি ধরে পাই, মানে পি কে টি এবং কিউ কে টি ধরে পাই। তাহলে এবার বসাও, এর সত্যমূল্য কি? টি। টি ডট সত্যটি। এক্স এর সত্যমূল্য এফ। মিথ্যা, ওয়াই মিথ্যা, তাই তো? তাহলে হ্যাঁ। হুম, ভেল, আচ্ছা, পি কে কি ধরেছি? টি। টি। টি, শেষ। বি এর সত্যমূল্য পি হ্যালো ডট, টি। স্যার। হ্যাঁ বলো। টি। হ্যাঁ, এখানে যেটা পিকিউ কে টি ধরে পায়, আবার তো ধরলে পিকিউ কে এফ ধরে পায়ও করতে হবে, পায় মানে বের করে করতে হবে একবার। হ্যাঁ করতে হবে, তারপরে একবার চারবার টি, করতে হবে। একবার এফ, একবার টি, একবার এফ, চারবার করতে হবে। তাহলে বি হচ্ছে কি টি ডট, এ হচ্ছে কি টি ইমপ্লাইজ কিউ এর সত্যমূল্য কি? টি। টি। বলো। আচ্ছা, ফটাফট করে নাও, টি ডট এফ কি হয়? টি এফ ভেল টি টি। ডট, টি ডট টি এ কি হয়? টি ইমপ্লাইজ টি, তাহলে এফ ভেল টি কি হয়? টি টি। ডট টি ইমপ্লাইজ টি, টি, তাহলে টি ডট টি হয় টি। হ্যাঁ। টি। এবার পি ও কিউ কে এফ ধরে পাই, এফ। তাহলে পি ও কিউ কে কি ধরে? এফ ধরে পাই, এফ। বুঝতে পারলে? তাহলে এফ ধরে পাই, এটা এটা লেখা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, তাহলে ওদিকে আমি আর লিখতেছি না, আমি এখানে করে দিচ্ছি। হ্যাঁ, এফ ধরে পাই, তাহলে এফ ধরে পাই মানে এখানে এফ হবে, এখানে এফ হবে, সত্যমূল্যগুলো তো চেঞ্জ হয়ে যাবে। হয়ে গেল, দেখো। হ্যাঁ। স্যার দুইটাই হ্যাঁ, কি অ্যান্সার? না আরো আছে। এবার তাতে কোনটা অ্যান্সার ধরবো? অ্যান্সার এখন টু বেরোয় হবে। নেই। হয়নি, এখন দেখ হচ্ছে। তাহলে একবার টি ধরলাম, একবার এফ ধরলাম, ঠিক আছে? এবার দেখো, এবার পি কি? পি কে টি ও কিউ কে এফ ধরে পাই। এবার দেখো, পি কে ধরতে হবে টি আর কিউ কে ধরতে হবে এফ,
এরকম করে ধরে একবার বের করবে, তারপরে পি কে এফ ও কিউ কে টি ধরে পাই, এরকম করে একবার ধরে বের করবে, অর্থাৎ 4 বার বের করতে হবে। 4 বার বের করার পরে যদি এটা তো এটা তো একবার টি বেরোলো একবার এফ বেরোলো, তার মানে এটা সত্যও হবে না মিথ্যাও হবে না, এটা হয়ে যাবে আপতিক বচন। স্যার দেখো, নিচে কি লিখে দেব আপত্তিক বচন? আপত্তিক বচন তো হয় না, ঠিক আছে, যেহেতু আমি এটা নিজে তৈরি করলাম, কাজে এটা আপত্তিক বের হইলো, কিন্তু আপত্তিক বের হবে না, কারণ একটা বচন আপত্তিক কখনোই হতে পারে না। একটা বচন হয় সত্য হবে, না হলে মিথ্যা হবে। একটা বচন একই সঙ্গে সত্য এবং একই সঙ্গে মিথ্যা কখনোই হতে পারে না। তার মানে স্যার দুটা সত্য হলে সত্য। হ্যাঁ, দুটো এখানে এখানে যদি 4টাই টি বেরোয়, তাহলে বচনটা কি হবে? সত্য হবে। যদি 4টাই এফ বেরোয়, তাহলে বচনটা কি হবে? মিথ্যা হবে। বুঝতে পারলে? আর যদি সত্য এবং মিথ্যা বেরোয়, যেমন বেরোইছে প্রথমেরটাতে, যদি টি ধরি তাহলে কি বেরোয়? টি বেরোয়। আর এফ ধরে কি বেরোইলো? এফ বেরোইলো। তার মানে কি? সত্য মিথ্যা, এই যে মিশ্রণ বেরিয়ে গেল, ঠিক আছে, সত্য মিথ্যার মিশ্রণ এটা বেরিয়েছে, তার মানে এটা বচনটা যে রয়েছে বচনটাই ভুল রয়েছে। কারণ একটা বচন একই সঙ্গে সত্য এবং একই সঙ্গে কখনোই মিথ্যা হতে পারে না, হয় বচনটা সত্য হবে নতুবা বচনটা মিথ্যা হবে। কিন্তু তা সত্ত্বেও যদি এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় দিয়ে দেয় যে সত্য বেরোলো আবার মিথ্যাও বেরোলো, সেক্ষেত্রে তুমি লিখবে যে উপরোক্ত বচনটি হলো আপত্তিক বচন। স্যার হুম আমি বের করলাম, তো হুম তারপরে দুটো মিথ্যা বেরালো। মানে পি কে টি ও কিউ কে এফ ধরে কি বেরোলো? মিথ্যা। মিথ্যা এফ বেরালো, তারপরেটাও এফ বেরালো। পি কে মানে এফ ও কিউ কে টি ধরেও মিথ্যা বেরোলো তো। হ্যাঁ। তাহলে আলটিমেট আমাদের কি বেরোলো? টি এফ এফ এফ, এটা বেরোলোই তো। হ্যাঁ, তাহলে বচনটা কি হলো বলো তো? আপত্তি। বচনটা হয়ে গেল আপত্তিক, কারণ এই দেখো সত্য রয়েছে আবার মিথ্যাও রয়েছে, কিন্তু এরকম হয় না, একটা বচন কখনোই সত্য এবং মিথ্যা একসঙ্গে হয় না। মানে যে কোনো একটা হবে, সত্য বা মিথ্যা। হ্যাঁ, সত্য অথবা মিথ্যা। কিন্তু যদি এরকম কোশ্চেন দিয়ে দেয় যে হয়তো কোশ্চেনটা সেট করতে, সে হয়তো এমন একটা বচন দিয়ে দিল যে সত্য এবং মিথ্যা বের হলো, ঠিক আছে, তখন সেক্ষেত্রে আমাদের লিখতেই হবে যে আপত্তিক বচন। স্যার সত্য হলে চারটাই সত্য হবে, হ্যাঁ, যতগুলোই মানে আর সবগুলোই সত্য বেরোতে হবে, আর মিথ্যা হলে সব কটাই। সবগুলোই মিথ্যা বেরোতে হবে, তবেই মিথ্যা হবে। আর তার মানে স্যার সব- চারটাই কইরা দেখাইতে, মানে করে দেখাতে হবে। কারণ পি এবং কিউ এর সত্যমূল্য তো আমরা জানি না, কাজেই একবার পি এবং কিউ এর সত্যমূল্য কটা বেরোয়? 4টা বেরোয়। তাহলে একবার পি এবং কিউ উভয়কে টি ধরতে হবে। পি এবং কিউ মানেটা কি? এটা এটা এ দেখো, বচন গ্রাহক কয়টা আছে? পি ও কিউ দুটোর সত্যমূল্য আমরা জানি না, তার মানে কি সারি সংখ্যা 4টা হবে। হ্যাঁ। তাহলে দেখো টি টি এফ এফ, টি এফ টি এফ, টি। দেখো এই দুটোকে একবার টি ধরলাম, এই দুটোকেই একবার এফ ধরলাম, তারপরে দেখো একটাকে টি ধরলাম, একটাকে এফ ধরলাম, আবার পরে একটাকে এফ ধরলাম আর একটাকে টি ধরলাম। আর যদি একটা একটা থাকে, তাহলে আমাদের তখন একটাকে টি ধরতে হবে একটাকে এফ ধরতে হবে, বচন গ্রাহক যদি একটা থাকে। আর বচন গ্রাহক যদি 3টা জানা না থাকে, তাহলে তো তখন 8 ভাবে হবে, 8 বার করতে হবে, অতগুলো থাকবে না, ঠিক আছে, অতগুলো থাকবে না, এটাও থাকবে না, এতগুলো থাকবে না। ম্যাক্সিমাম একটা থাকবে স্যার। একটা হয়তো প্রশ্ন থাকবে,
এবার সমস্যা হচ্ছে এখান থেকে 3 নম্বরের প্রশ্ন দেয় নাকি 2 নম্বরের প্রশ্ন দেয়, সেটাই হচ্ছে দেখার বিষয়। যদি 2 নম্বরের প্রশ্ন আসে তাহলে 3টে আসবে, আর যদি 3 নম্বরের প্রশ্ন আসে তাহলে 2টা আসবে। কারণ এই অধ্যায়ে কত নাম্বার হয়েছে, 6 নাম্বার হয়েছে। তাহলে 2 নম্বরের প্রশ্ন দিলে তাকে 3টা প্রশ্ন দিতে হচ্ছে, আর 3 নম্বরের প্রশ্ন দিলে 2টো প্রশ্ন দিতে হচ্ছে। এবারে যে এখানে 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে এই যে এরকমটা আসতে পারে, এই যে সত্য মূল্য নির্ণয় করো, অর্থাৎ যদি পি সত্য হয় তাহলে পি ভেল কিউ এর সত্য মূল্য কি হবে, এই পার্টগুলো থেকে আসতে পারে। আর যদি 3 নম্বরের দেয় তাহলে 3 নম্বরের দিলে কি করতে বলবে, এই যে যদি পি কিউ আর সত্য হয় তাহলে সত্য মূল্য বের করতে বলতে পারে, অথবা এই বাক্যকে বচনে বাক্য বচনটিকে প্রতিকায়িত করে তার সত্য সারণী গঠন করতে বলতে পারে, এরকম করে আসতে পারে। তো কোন ভাবে আসে আসুক, আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর করব, সেটা নিয়ে সমস্যা হ্যাঁ, নেই। এবং আমাদের তো সব হয়েই গেল, আমরা তো পারবো এবার যাই আসি। আচ্ছা, তাহলে এই অধ্যায় থেকে আরো যদি ক্লাস করাতে হয় তাহলে আমাকে বলবে, আজকের মধ্যেই বলবে। স্যার কি বললেন, আরেকবার বলুন তো। বললাম এই অধ্যায় থেকে যদি আরো ক্লাস করাতে হয় তাহলে আজকের মধ্যেই আমাকে বলবে, নইলে আমি পরবর্তী অধ্যায়ের পিডিএফ দিয়ে দেবো। হ্যাঁ স্যার। পরবর্তী পিডিএফ কবে দিবেন? হুম, মানে পরের চ্যাপ্টারের পিডিএফ কবে দিবেন? পরের চ্যাপ্টারের পিডিএফ সমস্যা না থাকলে আজকে দিয়ে দেবো, এই অধ্যায়ের সমস্যা না থাকলে। আমার তো পরের মেইন অধ্যায় বলতে সমস্যা। 4র্থ অধ্যায়ের। হ্যাঁ হ্যাঁ, চতুর্থ অধ্যায়। স্যার এখান থেকে কি কি পড়তে লাগবে তা অল্প বললে ভালো হতো। কি কি পড়তে লাগবে মানে? প্রশ্ন তো দেওয়াই আছে, কোশ্চেন। কোশ্চেন তো দেওয়াই আছে আগের পিডিএফ গুলোতে। ঠিক আছে স্যার। আগের কোশ্চেন গুলোতে পিডিএফ দেওয়া আছে। আর যদি লজিক করতে বলে তাহলে আজকে যে ক্লাসটা হলো, লজিক করতে বললে আজকে যে ক্লাসটা হলো আর পিডিএফটাতে যে যে লজিক গুলো করতে বলছে, সত্য সারণী গঠন করতে বলতে পারে, সত্যমূল্য নির্ণয় করতে বলতে পারে, বচনগুলিকে প্রতিকায়িত করে সত্য সারণী গঠন করতে বলতে পারে, তারপরে এই যে যদি পি কিউ এগুলো সত্য হয় তাহলে সত্যমূল্য বের করো, এটা দিতে পারে। এই তো, এই 4 ধরনেরই কোশ্চেন আসতে পারে যদি লজিক করতে বলে। আর প্রশ্ন উত্তর তো দেওয়াই আছে, কি কি প্রশ্ন করতে হবে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো ঠিক আছে, দেখো বাড়িতে বই থাকলে প্র্যাকটিস করো, যদি কোনো জায়গায় অসুবিধা হয় জানাবে। হ্যাঁ স্যার, ঠিক তাহলে আছে। লিভ নিয়ে নেবো, হ্যাঁ, লিভ নিয়ে নেবো নাকি? হ্যাঁ, লিভ নিয়ে নাও, ঠিক আছে। থ্যাংক ইউ।